জানার এনাম ধীর কণ্ঠে বলল, চল। শক্ত করে দর্পণ মাথা নেড়ে সায় জানায়। তার কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে কোর্টে পেশ করার জন্য। অন্তত নতুন করে সময় আপিল করার মতো প্রমাণও রয়েছে। আর মেজর অলিউল্লার সাথে তো আলাপ করবেই আজ রাতে। তার বয়ান যদি রেকর্ড করতে পারে তবে কেসটির 99.9%ই সলভ হয়ে যাবে। উপরমহল থেকে চাপ আসলেও খুব একটা ভাবল না দর্পণ। মিটিং শেষ হতেই সকলে যে যার মতো কনফারেন্স রুম ছাড়ছিল। মেজর অলিউল্লাহ তপ্ত শ্বাস ফেলে চেয়ার ছাড়ে। গ্লাসের দরজাটি টানতে মোবাইলে ছোট্ট একটা টোন বেজে উঠল। সে হাঁটতে হাঁটতে পকেট থেকে ফোন বের করে অন করে। পা দুটো থমকে যায় আইসক্রিম মুখে নিজের 12 বছরের মেয়ের হাস্যজ্জ্বল ছবিটি দেখে। মেয়ের হাত ধরে বসে থাকা লোকটার মুখ যে তার খুব চেনা। মেজর অলিউল্লাহকে দাঁড়িয়ে থাকতে দেখে জানাল এনাম কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে মৃদু উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, হ্যাভ এ গুড ডে মেজর। মেজর অলিউল্লাহ তার গমনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। তার ঘোর ভাঙে আরেকটি মেসেজ টোনে। একটা ভিডিও ক্লিপ এসেছে, সাথে ছোট্ট একটা মেসেজ। আপনার মেয়ে আইসক্রিম খুব ভালোবাসে। হাত দুটো মৃদু কাঁপছে। তৎক্ষণাৎ শক্ত করে হাত মুঠো করে নিল মেজর অলিউল্লাহ। কম্পন থামতে যেদিকে পা বাড়াচ্ছিল সেদিক থেকে ঠিক তার উল্টো দিকে পা বাড়াতে লাগে, যেন সে ভুল পথে যাচ্ছিল, তাকে সঠিক পথের দিক নির্দেশনা দেওয়া হয়েছে। সে আসার দিনকাল ইদানিং খুব ভালো যাচ্ছে। মন মেজাজ খানিক ফুরফুরে। দর্পণ নিয়মিত যোগাযোগ রাখছে, তাকে অভয়ও দিয়েছে সে সব ঠিক করে দিবে। দর্পণ যখন বলেছে যে সব ঠিক করে দিবে তখন আর কিসের চিন্তা। দর্পণ নামক লোকটির উপর যে ইতিমধ্যে সে আসা অন্ধের মতো বিশ্বাস করে। আদৌ কি ভালোবাসা প্রিয় সহজ সরল মেয়েটা নিজের অবিশ্বাসের মূল্য পাবে? বাতাবরণে এমন শঙ্কাজনক প্রশ্ন হারমোন হারহামেশাই ভেসে বেড়ায়। তবে শঙ্কা তৈরি করা এই প্রশ্নগুলো যেন শিয়াশা নামক পানোচ্ছল মেয়েটাকে ছুতেই পারে না। ভালোবাসা আর বিশ্বাস হচ্ছে একে অপরের পরিপূরক। তুমি ভালোবাসতে জানলে তোমায় বিশ্বাস করতে জানতে হবে, নয়তো সেই ভালোবাসার সময়সীমা খুব একটা সন্তোষজনক হবে না। শিয়াশা এই থিওরিটাকেই মেনে চলে। সিয়াসা এই থিওরিটাই মেনে চলে। রাত 10টা 40। রান্নাঘর থেকে গুনগুন শব্দ ভেসে আসছে। মৃদু কণ্ঠে যেন অভ্যন্তরীণ প্রসন্নতা ঠিকরে বেরোচ্ছে। ফ্রাই প্যানে থাকা সবজি হাতের তালুতে একটু নিয়ে চোখে দেখে তাতে এক চিমটি ঘি ছিটিয়ে দিয়ে স্টপ বন্ধ করে দেয় শিয়াশা। শিয়াশা বাবা মা দুটোই সাইফ। সুপারম্যান তার বাবা। ছোটবেলা থেকে তার হাসি, ওই কান্না, রাগ, দুঃখ সবকিছুরই প্রথম হকদার হবে সাইফ। বাবার সাথে রাগ করলেও বাবার কাছেই রাগ কমানোর ওষুধ খুঁজতো। বাবার থেকে পাওয়া আনন্দের ভাগিদার ও আগে বাবাকে বানায়। কান্না করলে ওই বাবার বুক থেকে কান্না করবে। মেয়েটার জীবন শুরুই হয় বাবার থেকে। সে বাবা আজ এতদিন ধরে তার সাথে কথা বলছে না, এমনকি চোখ তুলেও তাকাচ্ছে না। বাবার থেকে দূরত্ব তৈরি হচ্ছে, এটা মনে আসতেই মেয়েটার শ্বাস আটকে যাওয়ার উপক্রম। তাই তো আজ আটঘাট বেঁধে নেমেছে বাবার মান ভাঙিয়ে ছাড়বে। মিক্সড ভেজিটেবল বাবার পছন্দের তালিকায় প্রথম, তাই এটাকেই সে আসা প্রথম হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, যেন বাবার একটু কাছে যাওয়া যায়। বাচ্চা, এদিকে আসো। কতদিন হলো এমন মধুর ডাক শুনে নেই। তার কান তরপাচ্ছে বাবার আদুরে গলা শোনার জন্য। মৃন্ময়ী মনোযোগ সহকারে পুরো রান্নাটা দেখলো। বুঝতে পেরে খানিক আনন্দের নীরব হাসি বয়ে গেল তার ওষ্ঠদের। শেষার থেকে সব রান্না শিখে নিয়েছে সে, যেভাবে ঘরের সকলে খাবার খেতে অভ্যস্ত। মৃন্ময়ী বাকি খাবারগুলো গরম করে ফেললো। মিনি হাতে হাতে সবকিছু টেবিলে সাজিয়ে ফেলেছে। আশফাক আহমেদ গম্ভীর মুখে উড়োতে পা উঠিয়ে টেলিভিশনের সামনে বসে আছে। তাকে বেশ গম্ভীর দেখা যাচ্ছে ইদানিং। যদিও সে স্বভাবগতই স্বল্পভাষী, এখন আরো কিছুটা বেড়েছে। মিনি হেলে দুলে হাঁটছে, গান গাইছে। তার মন মেজাজ আজ খুব ভালো। ক্লাসে প্রথম হয়েছে শুনে আম্মা আব্বা খুব খুশি হয়েছে। মামা মোলায়েম কেক কিনে দিয়েছে, আফাই নতুন জামা কিনে এনেছে। তার খুশির অন্ত নেই। শিয়াশা মিনির উৎফুল্লতা দেখে মৃদু হাসলো। মেয়েটার পেছনে একটু এফোর্ট দিতে পারলে একদিন বড় কিছু হতে পারবে। পরিবারের এই অভাব অনটন ও নিজেই দূর করতে পারবে। সে হাত মুছে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। রান্নাঘর থেকে বেরিয়ে সোজা নানু ভাইয়ের গা ঘেঁষে বসলে পরে শিয়াশা। আশফাক আহমেদ আশফাক আহমেদ ধ্যানচ্যুত হয়ে কাঁধে কারো মাথা রাখায়। শিয়াশাকে দেখতে সে মৃদু হেসে এক হাতে আগলে নেয় নাতনিকে। শিয়াশা নানু ভাইয়ের দিকে তাকিয়ে শোধায়, বুড়ো, তোমার মন খারাপ কেন? আমার গিন্নির বুঝি এখন সময় হলো এই বুড়োর দিকে নজর দেওয়ার? আশফাক আহমেদ আদুরি গলায় বলল, তোমার গিন্নির কত দিকে নজর দিতে হয় তুমি কি জানো? আমার কি এত দিকে নজর দেওয়ার সময় হয় বলো? তোমার চরিত্রহীন জামাইয়ের রাগও তো ভাঙাতে হবে। তার জন্য তার পছন্দের ঘি দিয়ে মিক্সড ভেজিটেবল রান্না করেছি। এখন যদি একটু কথা বলে আমার সাথে। আশফাক আহমেদের হাসি বিস্তৃত হলো। নাতনির মাথায় হাত বুলিয়ে বলল, তা তো ঠিক, গিন্নি বলে কথা, আর কত দিকে খেয়াল রাখতে হয়।
শিয়াশা খিলখিলিয়ে হেসে ওঠে। তাদের কথার মাঝে আশরাফ বসার ঘরে আসে। আশরাফকে দেখতেই লিলি ডানা ঝাপটে ওঠে। লোকটার সাথে তার খুব জমে। কাঁচামরিচের মতো ঝগড়া করাও তার বেশ প্রিয়। আশরাফ রোষাগ্নি দৃষ্টি নিক্ষেপ করে লিলির দিকে। ঝগড়া করার মুড না থাকায় চুপচাপ গিয়ে সোফায় বসে। আশরাফকে বসতে দেখে শিয়াশা খানিক নড়ে চড়ে বসলো। আশফাক আহমেদ ছেলেকে দেখতে জিজ্ঞাসা করলো, মিনি স্কুলের টিচারেরা আমার কথা জিজ্ঞেস করেছিল? বলেছো আমি ব্যস্ত ছিলাম। ভাগ্নের দিকে সরু দৃষ্টি তাক করে আশরাফ মাথা নাড়ে। আশফাক আহমেদ বিরক্ত হয়, গম্ভীর গলায় বলল, মাথা নেড়ে কথা বলবে না, এটা ব্যাড ম্যানার্স। মুখ নেই তোমার? আশরাফ কান দেয় না বাবার কথায়। 35 বছর বয়সে এসে ম্যানার্স শেখার ধৈর্য আর ইচ্ছে একটাও নেই তার মধ্যে। যা শিখেছে তাতেই চলবে। সে তো নিগুড় দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে শিয়াশার গায়ে থাকা টি শার্টটিকে। তার সরু দৃষ্টিতে মেকি ক্রোধের আভাস পাওয়া গেল। সে দাঁত কিরমির করে শিয়াশার দিকে তাকায়। রাগান্বিত গলায় জিজ্ঞেস করে, তুই এবার আমার টি শার্ট নিয়েছিস? শিয়াশা আর চোখে তাকায় রাগান্বিত মামার দিকে। নানু ভাইয়ের আরেকটু গা ঘেঁষে গিয়ে তার পেট জড়িয়ে ধরলো। এই নানু ভাইকে হাত করতে না পারলে আজ তার রক্ষে নেই। থমথমে মুখে বলল, আমি কেন তোমার টি শার্ট নিতে যাব? সন্ধ্যা ডেলিভারি ম্যান এসে এটা আমার হাতে দিয়ে দেয়। তোর হাতে দেবে বলে তুই নিয়ে নিবি? এগুলো আমি অর্ডার করেছিলাম। তোর ভয়ে আমি লাইট কালারের টি শার্ট পরা বাদ দিয়েছি, তাই এবার ডার্ক কালারের টি শার্ট আনিয়েছি। তুই সেগুলো নিয়ে নিয়েছিস? আশরাফ রাগী গলায় বলল, নাম লেখা আছে তোমার, আমার হাতে দিয়েছে তার মানে আমার। তুমি জানো না আমার নতুন নতুন টি শার্ট অনেক ভালো লাগে। আর টি শার্ট তো টি শার্টই হয়, ডার্ক আর লাইট আছে নাকি? আশরাফ ফোঁস করে উঠল, পেমেন্ট আমি করেছি, তাহলে ওটা আমার। আগে যখন আমি লাইট কালার টি শার্ট পরতাম, তখন যে তুই বলতি লাইট কালার টি শার্ট মেয়েরা পরে, ছেলেরা পরে না, সেই বলে তুই আমার সব টি শার্টগুলো নিয়ে নিতি। এখন কি হলো, তুই ছেলেদের টি শার্ট কেন পরেছিস? ওটা তো তোমার টি শার্ট নেওয়ার জন্যই বলতাম। আর ডার্ক কালারও আমার গায়ে ভালো লাগছে, দেখো ফর্সা গায়ে বেশ ভালো মানিয়েছে। এখন থেকে আমি ডার্ক কালারও পরবো। শিয়াশা উচ্ছ্বাসিত হয়ে নিজেকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে বলল। আশরাফ তেতে উঠল। এখন থেকে ডার্ক কালারও পরা শুরু করবে, তার মানে তার আরেকটা টি শার্টও খুঁজে পাওয়া যাবে না। শিয়ার বাচ্চা, তোর খবর আছে। আশরাফ তেতে উঠল। শিয়াশা তড়ি ঘুরিয়ে নানা ভাইয়ের টি শার্ট ধরে টানতে লাগলো। আশফাক আশফাক আহমেদ ধমকে উঠল ছেলেকে। কি শুরু করেছো তুমি? এই একটা টি শার্টই? তোমার টাকা দিয়ে দেব। তোমায় টাকা দিয়ে দেবো, আরেকটা কিনে নিয়ে এটাও পড়ুক। হ্যাঁ, আশরাফ অবাক কণ্ঠে বল, একটা? কে বলেছে তোমায় একটা? গুনে গুনে 5টা টি শার্ট। ওকে বের করতে বলো। আমার 4টা, নইলে আজ ওর খবর আছে। আশফাক আহমেদ গম্ভীর মুখে শিয়াশার দিকে তাকালো। শিয়াশা কাচুমাচু করে হেসে উঠল নানু ভাইয়ের দিকে তাকিয়ে। আশফাক আহমেদ দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, 5টার টাকাই দেব আমি। এই ডিজাইনের কি আর পাবো? চাই না, আমার টাকা। তুমি ওকে আমার টি শার্ট দিতে বলো। একটা নিয়েছে মানলাম, আর 4টা দিতে বলো। শিয়াশা ঠোঁট চেপে হাসলো। সে দেবে না একটা টি শার্টও। টানা টানা চোখে রাজ্যের উৎসাহ নিয়ে বলল, আমি 4টাই পরে ট্রাই করেছি। তুমি চাইলে ছবি দেখতে পারো, সুন্দর সুন্দর কয়েকটা ছবিও তুলেছি। এখন তুমি কি মেয়েদের পরা টি শার্ট আবার পরবে? তাহলে নিতে পারো। আশাক ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে থম মেরে বসে রইল সোফায়। মেয়েদের পরা টি শার্ট আবার সে কেন পরবে? আশফাক আহমেদ গম্ভীর গলায় দুজনকে চুপ করতে বলে খাবার টেবিলে যেতে বলল। আশরাফ উঠতে উঠতে শিয়াশাকে বলে, তুই আমার সব কটা দিবি। আমার টাকা গাছে ফলে না, নানু ভাইয়ের থেকে নাও। শিয়াশা মুখ বাঁকিয়ে বলল। আশরাফ রাগে ফুসফুস করতে করতে খাবার টেবিলে বসে। এরপর থেকে আর বাসার ঠিকানা দেবে না, অফিসের ঠিকানায় দেবে, নয়তো এই পেতনির যন্ত্রণায় টি শার্ট আর পরা হবে না। খাবার টেবিলে বসে আছে সকলে সাইফের জন্য। শিয়াশা হাসি মুখে বাবার প্লেট সাজিয়ে বসে আছে। আশরাফও হাসি মুখে দেখছে ভাগ্নির খুশি। মিনময়ের দিকে চোখ পড়তেই সে চোয়াল শক্ত করে তাকে অসহনীয় বার্তা প্রেরণ করে। মিনময় শুকনো ঢোক গিলে কাচুমাচু করে উঠল। এই ষাঁড়গরু আবার কেন খেপেছে? মিনময়ের থেকে দৃষ্টি সরিয়ে আশরাফ আবার ভাগ্নির দিকে দৃষ্টি করে। ভাগ্নির এই হাসি মুখ তাকে প্রশান্তি দেয়। মনে হয় যেন তার আপাও ভালো আছে, হাসছে। তবে ইদানিং শিয়াশার সুপারম্যানের যেন দর্পণ নামক খুশি সহ্য হয় না। সাইফ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে খাবার ঘরে আসে। সে আসতেই সকলে একসাথে খাওয়া শুরু করে। শিয়াশা উচ্ছ্বাসিত চিত্তে বাবার প্লেটে খাবার বেড়ে দেয় বেশি বেশি করে। সাইফ গম্ভীর মুখে হাত জাগিয়ে না করে তাকে এত দিতে। মেয়েটার উৎফুল্লতা নিশ্চিহ্ন হয়ে গেল। লম্বাটে ফ্যাকাশে মুখশ্রীতে মৌলনীয়তা ছেয়ে যায়। সে চুপ করে আবার নিজের জায়গায় বসে। আশরাফ দেখে ভাগ্নির মন খারাপ হয়ে যাওয়া। সে তাকায় দুলাভাইয়ের মুখের দিকে। এত নির্জীব খুব কমই দেখা যায় লোকটাকে।
সে দুলোকমা খেয়ে অতিরঞ্জিত কণ্ঠে বলে, বাহ সিয়া, তোর হাতে জাদু আছে, জাদু। এত ভালো রান্না কি করে করিস? শিয়াশা ফের উচ্ছ্বাসিত হয়ে গেল মামার প্রশংসায়, চঞ্চল কণ্ঠে শুধায়। ভালো হয়েছে মামু। আশা প্রগাঢ় হেসে মাথা উপর নিচ করে, আরেক লোকমা মুখে তুলে খেতে খেতে বিদ্রুপ করে বলল, তোর হাতের মজাদার খাবার খেয়ে আমি স্বর্গে পৌঁছে গিয়েছি, দেখ কত স্বাদ। শিয়াশা হাসি হাসি মুখ নিভে যায়, কটমট করে তাকায় মামার দিকে। ভাগ্নির রাগে দৃষ্টি পুরো দস্তর উপেক্ষা করে আশা অষ্টপুটে শয়তানি হাসি নিয়ে ভ্রু নাচিয়ে যাচ্ছে সে। আশফাক আহমেদও নাতনির রান্নার প্রশংসা করে বললেন, খুব মজা হয়েছে নানু ভাই। হেব্বি মজা হয়েছে আফা। আপনি যে ক্যাশ ফেসু বানান তার চাইতে ভালো হয়েছে। মিনি মনোযোগ সহকারে খেতে খেতে বলল। শিয়াশা আশরাফ চোখ মুখ বিকৃত করে মিনির দিকে তাকায়। এই মেয়ের মুখের ভাষা কি কোনোদিনও ঠিক হবে না? কাসুনাট সালাদ কেমন বিকৃত করে বলেছে। মেয়েটার কাছে ক্যাসুনাট সালাদ কাঁচা কাঁচা সবজি লাগে? মিনময়ী হেসে উঠে মিনির কথা শুনে। আশফাক আহমেদ গম্ভীর গলায় বলল, মিনি, এগুলো কোন ধরনের ভাষা? স্কুলে কি তোকে এগুলো শেখায়? আর যেন এমন ভাষায় কথা বলতে না দেখি। একটু আঙ্গুল মুখে পুরে মিনি চুপচাপ এদিক ওদিক তাকাচ্ছে। এই কথা বড় জোর তার মাথায় 10 মিনিট থাকবে, তাই বেশি মাথা না ঘামিয়ে আবার খাওয়ায় মনোযোগ দেয়। সকলে যে যার মতো কথা বলে যাচ্ছে, কিন্তু সাহেব সে নীরবে খাচ্ছে, মুখ তুলেও তাকাচ্ছে না। শিয়াশা খাওয়া ছেড়ে ম্লান দৃষ্টিতে বাবাকে দেখছে, নীরবে খেয়ে যাচ্ছে সে। এমনি সময় এটা রান্না করলে হামলে পড়ে খেত, কত আনন্দিত হতো, অথচ আজ অল্প একটু করে শুধু খেয়েছে, সেটাও জোর করে দেয়। সে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে বাবাকে? ভালোবাসা কি এতটাই অপরাধ? বাবা নিজেও তো ভালোবেসে বিয়ে করেছিল মাম্মামকে, তবে তার বেলায় কেন এত বাধা? সকলের খাওয়া শেষ হতেই সাহেব গরু গম্ভীর গলায় বলল, আমার কিছু কথা আছে সকলের সাথে। আশফাক আহমেদ ঘরের দিকে পা বাড়িয়েছিল। সাইফের কথায় তার গতি স্লো হয়। ডাইনিং রুম থেকে শিয়াশাহ কৌতূহলী নয়নে তাকায় বাবার দিকে। সে তো এখন বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছে, এমনকি গার্ড ছাড়া কোথাও বেরো হয় না। বাবা নিশ্চয়ই এগুলো নিয়ে কোনো কথা বলবে না। আশফাক আহমেদ সোফায় বসতে বসতে বলল, হ্যাঁ, বলো কি বলবে। আশরাফ লিলিকে খাওয়াতে খাওয়াতে সেদিকে মনোযোগ দিল। সাইফ গম্ভীর গলায় বলল, আমি সিয়াসার বিয়ে ঠিক করেছি উমায়ের সাথে। ওয়াজেদ ভাইজানের সাথেও আমার আলাপ আলোচনা শেষ। তোমরা সকলেই যে যার মতো তৈরি হয়ে থাকবে, বিশেষ করে সিয়াসা। উমায়ার যত তাড়াতাড়ি সম্ভব দেশে আসলেই বিয়ের কার্যক্রম সম্পূর্ণ করা হবে। টেবিল গোছাতে থাকা শিয়াশা মিনময়ী কাজ ফেলে থমকে গিয়ে তাকায় সাইফের দিকে। শিয়াশা অনর চেয়ার আঁকড়ে দাঁড়িয়ে, মস্তিষ্ক শূন্য প্রায়, জিহ্বা শব্দ বুনতে ভুলে গেছে। বাবার কথার বিপরীতে আশরাফের হাত থেমে যায়। সে চমকে তাকায় দুলাভাইয়ের দিকে। আশফাক আহমেদ নত দৃষ্টিতে চুপ করে বসে আছে। সে জানে তার থেকে অনুমতি নিয়ে সাইফ ওয়াজেদ খানের সাথে কথা বলতে গিয়েছিল। শিয়াশা ধীর পায়ে এগিয়ে যায় বসার ঘরে। শিয়াশা কম্পিত কণ্ঠে অবাকে সুরে শুধালো, তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো পাপা, অথচ আমাকে একটাবার জিজ্ঞেসও করনি। সবটা জেনেও তোমার থেকে এমন আচরণ আমি গ্রহণ করতে পারছি না পাপা। দুই উড়োতে কনুই ঠেকিয়ে সাহেব মেঝেতে দৃষ্টি তাক করে রেখেছিল। মেয়ের কথা সে মুখ তুলে তাকায়, মৃদু হাসে, যে হাসিতে নির্জীবতার ছোঁয়া। বলে, আমিও পারিনি তোমার আমিও পারিনি তোমার করা আচরণ মানতে। সন্তান ভুল পথে গেলে তাকে সঠিক পথে আনা বাবা মায়ের দায়িত্ব। তোমার মাম্মা তার দায়িত্বটা আমার উপরে দিয়েছে। কোনটা ভুল কোনটা সঠিক এটা এখনো তুমি বুঝতে পারছো না। সন্তান ভালোর জন্যই সন্তানের বাবা মায়ের এমন অনেক নীতির বিরুদ্ধে কাজ করতে হয়। আমাকেও করতে হচ্ছে। আমি যতক্ষণ বেঁচে আছি তোমায় ভুল পথে আমি কখনোই যেতে দেব না। তাতে আমার যা করতে হয় আমি করব। তোমার সুরক্ষা নিশ্চিত করা আমার দায়িত্ব। দিন শেষে আমি আমার সামনে সুস্থ সবল দেখতে চাই। আর তাছাড়া উমায়ের তোমার পরিচিত। ভালো একটা বন্ধুসুলভ সম্পর্ক রয়েছে তোমাদের মধ্যে। তুমি যেমনই লাইফ ডিজার্ভ করো, উমায়ের সেটা তোমার দিতে পারবে না। হি উইল বি ইয়োর বেস্ট লাইফ পার্টনার। আমার সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তুমি আমার সুখকেই মেরে ফেলছো পাপা। একজনকে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা যায় না। শিয়াশা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তুমি যেমন লাইফ ডিজার্ভ করো, উমায়ের সেটা তোমায় দিতে পারবে। হি উইল বি ইয়োর বেস্ট লাইফ পার্টনার। যদি বেঁচেই না থাকো তাহলে সেই ভালোবাসা দিয়ে কী হবে? সাইফ তাচ্ছিল্য করে বলে, তাকে ছাড়া এমনিতেও আমার বাঁচা মুশকিল পাপা। দর্পণকে নিয়ে তোমার সমস্যাটা কোথায়? দর্পণ একজন সেনা কর্মকর্তা বলে কি তোমার এত অমত? হ্যাঁ, আমি বেঁচে থাকতে কখনো আমার মেয়েকে একজন সেনা কর্মকর্তার হাতে তুলে দেব না।
সাইফ চোয়াল শক্ত করে কঠোর গলায় বলল, কিন্তু কেন পাপা? যেখানে তোমাদের সকলের জীবন শুরু হয়েছে এই সেনাবাহিনীর সংস্পর্শে থেকে, এমনকি আমরা এখনো সেনানিবাসের সংস্পর্শেই আছি, সেখানে দর্পণকে নিয়ে তোমার কেন এত সমস্যা? জেদি গলায় বলল। গাল বেয়ে অজস্র নোনা জলের আনাগোনা, বুকটা ভার হয়ে আসছে তার কান্না, হাত পা কাঁপছে, মৃদু ভয়ের আভাস দেহ জুড়ে। বিয়ে শব্দটি তার কাছে খুব মূল্যবান। এই একটা শব্দ সে শুধু দর্পণকে জড়িয়ে শুনতে চায়। সে ভেবেছিল বাবার রাগ কমলে হয়তো রাজি হয়ে যাবে, কিন্তু এখানে যে দর্পণ নামক ব্যক্তিটিকে তার জন্য চিরতরে নিষিদ্ধ করার প্রক্রিয়ার মতো সকলে। সাইফ নিশ্চুপ মেঝের দিকে তাকিয়ে থাকে, শিয়াশা কান্নারত চোখে বাবার দিকে তাকিয়ে জবাবের আশায়। ক্ষণকাল বাদে সাইফ আবারও একইভাবে কঠোর গলায় বলল, শুরু থেকেই আমি তোমায় কৈফিয়ত দিয়ে আসছি, কিন্তু কোনো কৈফিয়তই তোমার কাছে গ্রহণযোগ্য পাবে না, কারণ তুমি ভালোবাসা নামক মোহই আটকে গেছো। তাই কোনো কৈফিয়ত দেব না। তোমার জন্য এটাই মঙ্গলজনক হবে, তুমি তাড়াতাড়ি বিয়ের জন্য নিজেকে প্রস্তুত করে নাও। সাইফের জেদি কথার পরিপ্রেক্ষিতে শিয়াশাও জেদি গলায় বলল। আমি দর্পণকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করব না। সাইফ উঠে দাঁড়ায়, চল শক্ত করে মেয়ের অশ্রুসিক্ত নয়নের দিকে তাকায়, দৃষ্টি অনড় রেখে জিজ্ঞাসা করে, তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, আমায় কোনো কথা শুনবে না, তাই তো? শিয়াশা হাতের উল্টো পিঠে গড়িয়ে পড়া অশ্রু মুছে বলল। হ্যাঁ। মেয়ের জেদি মুখের দিকে তাকিয়ে সাইফ মেয়ের দিকে একটা ছোট্ট কাচের বোতল এগিয়ে দেয়, গনগনে আওয়াজে বলে, ঠিক আছে, তবে আমার জন্য তোমার হাতে বানানো ভেজিটেবলটা নিয়ে এসো, আর সেটাতে এটা কিছুটা মিশিয়ে দাও। আমি তৃপ্তি সহকারে খেয়ে তোমার পথ থেকে সরে দাঁড়াই। তুমি নিজের পছন্দের মানুষের হয়ে যাও, কেননা আমি বেঁচে থাকতে এটা অসম্ভব। আশফাক আহমেদ তাচ্ছিল্য হেসে উঠল সাইফের কথায়। বহু বছর আগে এমন কঠোর যদি সেও হতে পারত, তবে তার পরিটা তার বুকেই থাকতো। সে অবাক পানে তাকিয়ে আছে বাবার হাতের ছোট্ট বোতলটির গায়ে লেখা কয়েকটা ইংরেজি অক্ষরের দিকে, যেখানে গোটা গোটা অক্ষরে পয়জন লেখা। কান্না থেমে যায়, ঠিক যেমনটা তার মন মস্তিষ্কে থমকে গেছে। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল বাবার ওই শক্ত মুখশ্রীর দিকে। স্তম্ভিত কণ্ঠে বলল, ইউ আর বিং সো রুড পাপা। ইউ আর ফোর্সিং মি। সাইফ নিটল দৃষ্টিতে তাকিয়ে বলল। শিয়াশা টলমলে চোখে তাকিয়ে থাকে বাবার দিকে, দৃষ্টিতে তার অসহায়ত্ব অনুনয়। এলোমেলো পায়ে দু পা এগিয়ে যায় বাবার কাছে, দু হাতে বাবার পেটের কাছে টি শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে, অনুরোধ করে বলে, প্লিজ পাপা, এত কঠোর হয়েও না। দর্পণকে ছাড়াও অন্য কোনো পুরুষকে গ্রহণ করা আমার পক্ষে সম্ভব না। কাউকে ভালোবাসা তো অপরাধ নয়, তুমি নিজেও তো মামাকে ভালোবেসে বিয়ে করেছিলে। তার জন্যই আজ তোমার মাম্মি আমাদের মাঝে নেই। ভালোবাসা সকলের জন্য অপরাধ নয়, কিন্তু তোমার আমার জন্য ভালোবাসা অপরাধ। ভালোবাসা মোহ ছাড়া আর কিছু নয়। বলার চেষ্টা করবে, দেখবে একদিন এসব কিছু তোমার কাছে তুচ্ছ অনুভূতি মনে হবে। ভুলে যাও, তাকে বিয়ের জন্য প্রস্তুতি নাও। বলেই সাইফ মেয়ের হাতের মুঠোয় থাকা টি শার্ট ছাড়িয়ে নেয়। আশরাফের উদ্দেশ্যে বলে, সিয়াশার পাসপোর্ট রিনিউ করতে দাও। সিয়াশার পাসপোর্ট রিনিউ করাতে দাও। বিয়ে সম্পূর্ণ হতেই উমায়ের তাকে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। আশরাফ কিছুই বলে না, সে তাকিয়ে ভাগ্নের মুখের দিকে। কিছুক্ষণ আগে সে প্রসন্ন হাসি মুখোশী মেয়েটা যেন অচিরে হারিয়ে গেছে। শিয়াশা অনুভূতিহীন মেঝের দিকে তাকিয়ে আছে। ক্ষণকাল বাদে টপটপিয়ে কিছু বেদনা অশ্রু গড়িয়ে পড়ল। শুভ্র টাইলসে পড়া অশ্রুগুলো যেন তার শুভ্রতার সাথে হেলায় মিলিয়ে গেল, যেমনটা হেলায় মিলিয়ে দিচ্ছে সকলেই শিয়াশার অনুভূতিগুলোকে। কেউ বিন্দুমাত্র গুরুত্ব দিল না মেয়েটার অন্তরালে বেড়ে ওঠা প্রণয় নামক অনুভূতিকে। কেউ বুঝতেই চাইছে না সে দর্পণ নামক ওই লোকটার সাথে ঠিক কতটা বাজে ভাবে জড়িয়ে আছে। আশফাক আহমেদ ধীর পায়ে এগিয়ে আসে নাতনির কাছে, দুয়াতে বুকে জড়িয়ে নেয় নিশ্চল অনুভূতিহীন দেহটি, মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, বাবা মা কখনো সন্তানের খারাপ চায় না নানু ভাই। আপাত দৃষ্টিতে তোমার কাছে এটা জুলুম মনে হলেও একদিন ঠিকই অনুধাবন করতে পারবে তোমার বাবা ঠিকই ছিল। বাবাকে কষ্ট দিও না, তুমি ছাড়া তার আর কেউ নেই। তোমার থেকে বাবা ক্ষত তাকে চিরতরে শেষ করে দেবে। উমায়ের খুব ভালো ছেলে, তোমায় খুব ভালোবাসে। তুমি সুখী হবে দেখবে, তখন তখন এগুলো খুব সহজেই ভুলে যাবে। শিয়াশা কিছুই বলে না, নানার বুক থেকে সরে আসে, নীরবে নিজের ঘরে চলে যায়। মিনি মিনময় তার পিছু নিতে গেলে সশব্দে তাদের মুখের উপর দরজা বন্ধ করে দেয় শিয়াশা। তমসাচ্ছন্ন রাতের নিস্তব্ধতায় আলোকিত সেনানিবাস। রাতের নিস্তব্ধতা ভাঙছে সহস্বরে হাসির শব্দে। সেনানিবাসের দোতলায় থাকা মিটিং রুমের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসির শব্দে মুখরিত। জেনারেল এনাম বান্দরবন সেনানিবাসে বহুদিন পরে এসেছে। কর্মকর্তারা বেশ উৎফুল্ল তার আগমনে।
উপরন্তু অন্য সেনানিবাসের কর্মকর্তারাও আজ বান্দরবানে রয়েছে। অফিসিয়াল কার্যক্রম শেষে সকল কর্মকর্তারা আজ স্যারের উপস্থিতিতে আড্ডায় মশগুল। উক্ত আড্ডায় সুবেদারকে বেশ আগ্রহী, উৎসুক, আনন্দিত দেখা যায়। নারী জাতি থেকে দূরত্ব বজায় রাখলেও পুরুষ জাতি নিয়ে তার বেশ আগ্রহ। নারীরা হয় ন্যাকা, নাটকে পটু, বাকপটু, পেঁচালো, ঝামেলার, আবার মাত্রাতিরিক্ত মোহনীয়। তাই এই জাতির থেকে যত দূরে থাকা যাবে চরিত্র তত শুদ্ধ থাকবে, এই ধারণা সে আজীবন মেনে চলে এসেছে। তার মা এই কারণেই পাড়ার লোকেদের কাছে তার প্রশংসায় পঞ্চমুখ। তবে এমন অদ্ভুত ব্যবহারের জন্য বহুবার বহুজনের থেকে প্রতিবন্ধী উপাধিটাও পেয়েছে। তবে এটা যেন তুচ্ছ তার মায়ের মুখের প্রশংসার কাছে। সে কখনোই গায়ে লাগায় না। সে শুদ্ধ চরিত্রবান পুরুষ। তাকে যারা প্রতিবন্ধী ভাবে তারা উল্টো প্রতিবন্ধী। তার মতো সৎ চরিত্রবান পুরুষকে কদর করতে জানে না বোকার দল। বেশ খানিকক্ষণ জেনারেল এনামের ক্যারিয়ারের বিভিন্ন সাহসিকতার গল্প শুনে সুবেদারের আগ্রহ আরও বেড়ে গেল তার প্রতি। খুশিতে আটকানো হয়ে গেল। অনুসরণ করো তো এমন একজন ব্যক্তিকে যার সততা, নিষ্ঠা, সাহসিকতা পথ দেখে মানুষ আক্ষেপ করতে বাধ্য হবে। সে প্রচুর কৌতূহলী গলায় জিজ্ঞেস করলো। জানাল এনামের হাসি হাসি মুখশ্রীতে খানিকটা ভাটা পড়ল। দুঃখের ছায়া এসে ভিড় জমায় বয়সের ছাপে ভাঁজ পড়া মুখটাতে। সগৌরবের সহিত ব্যথিত কণ্ঠে বলল, একজন দেশ সেবক ছিল যে, আর একজন দেশ সেবকের কত দিকে থেকে শত্রুর আবির্ভাব ঘটে তার ধারণার বাহিরে। তেমনি এক অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনে এক বীর সেনা কর্মকর্তাকে শহীদ হতে হয়। এমন এক গৌরবময় কথার প্রেক্ষিতে ঘর কাঁপানো হাসি যেন অনাকাঙ্ক্ষিত শত্রুর আগমনের থেকেও বেশি আশ্চর্যের ব্যাপার। তেমনি এক আশ্চর্যজনক কাণ্ড করে বসলো মেজর অলিউল্লাহ। জেনারেল এনামের কথা শেষ হতে সে উচ্চস্বরে হেসে উঠল। উপস্থিত সকলেই অবাক হয়ে তাকায় মেজর অলিউল্লাহর হাস্যরত মুখশ্রীর দিকে। দর্পণ নিশ্চিন্তায় বিভোর ছিল। কারো এমন ঘর কাঁপানো হাসিতে তার ধ্যানচ্যুত হয়। সে ভ্রু কুঁচকে তাকায় মেজর অলিউল্লাহর দিকে। এই গম্ভীর পরিবেশে এমন হাসি বেমানান লাগছে তার কাছে। হাসতে হাসতে চোখে পানি আসার উপক্রম মেজর অলিউল্লাহর। যেন দুনিয়ার সবচেয়ে হাস্যকর জোক শুনেছে সে। জেনারেল এনামের দৃষ্টি সরু তীক্ষ্ণতর হয়। থুতনিতে আঙ্গুল ঠেকিয়ে সে নীরবে তাকিয়ে আছে মেজর অলিউল্লাহর দিকে। কণ্ঠ খাদে এনে শীতল কণ্ঠে শুধায়, মেজর ওয়ালিউল্লাহ, আপনি হাসছেন? মেজর অলিউল্লাহ তখনও হাসছে। হাসতে হাসতে সে চেয়ারে হেলান ছেড়ে ঠিক হয়ে বসলো। বহু কষ্টে হাসি থামিয়ে হাতের নিউজ পেপারটা জাগিয়ে সকলকে দেখিয়ে বলে। জেনারেল এনাম কিছুই বলল না, শুধু শীতল দৃষ্টিতে তাকিয়ে রইল। সকলে আবার আড্ডায় মশগুল হলো। তবে দর্পণের কুঁচকে যাওয়া ভ্রুদয় মসৃণ হলো না, বরং সন্দিগ্ধ অনুভূতি তীব্রতর হয়ে তা আরও কুঁচকে যায়। সন্ধ্যা থেকে মেজর অলিউল্লাহর অস্বাভাবিক আচরণ তার দৃষ্টি আকর্ষণ কাটছে, তাকে এড়িয়ে চলছে। তার উদ্গ্রীবতা বাড়ে কখন মেজর অলিউল্লাহর সাথে কথা বলবে। মস্তিষ্কে আবারও জট পাকানো শুরু হয় নিজামের ভাইকে। তাদের সাথে সাইফ চৌধুরী, মেজর অলিউল্লাহরই বা কি সম্পর্ক? এতদিন ভাবতো এটা সাইফ চৌধুরীর অসম্পূর্ণ কেস। সে শুধুমাত্র কেসটি তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করছে। কিন্তু দিনকে দিন যে কেসটা ব্যক্তিগত হয়ে দাঁড়াচ্ছে, কেসটা জুড়ে শিয়াশা চৌধুরীর নাম যে সে কোনো ক্রমে সহ্য করতে পারে না। মস্তিষ্কে বারবার ঘুরঘুর করছে সাইফের বলা কথাটি। সে আমার পরীর দিকে নজর দিয়ে বসেছে। দিন শেষে সত্য এটাই যে শিয়াশার স্বাভাবিক জীবন ব্যাহত হওয়ার একমাত্র কারণ সে। ভেতরটা অস্থির হয়ে উঠল দর্পণে। যতক্ষণ পর্যন্ত না কেসটা থেকে শিয়াশা চৌধুরীর নাম নিশ্চিহ্ন করতে পারছে ততক্ষণে এই অস্থিরতা থামবে না। আর সে জানে তার হাতে সময় খুব কম, কিন্তু এটা এখনো অজানা সে তার গন্তব্যের ঠিক কোথায় পৌঁছেছে। অন্ধের মতো সে কার পেছনে ছুটছে, আদতে সে কত দূর কিংবা কতটা কাছে। একের পর এক প্রশ্নবোধক চিহ্ন মস্তিষ্ক জুড়ে। ফের সুবেদার কৌতূহলী কণ্ঠে অদ্ভুত প্রশ্ন। দর্পণ বিরক্ত হয়, কারো মুখে দাগ নিয়ে এত কৌতূহলের কি আছে। জেনারেল এনাম হেসে উঠল, আমোদিত কণ্ঠে বলল, এটা এক টুইটি বার্ড কামড়ে দিয়েছিল। সে অনেক বছর আগেরকার ঘটনা। আদরে এক বাচ্চা মেয়েকে কাউকে আদর করতে দিত না। আমি তাকে আদর করেছিলাম বলে সে রেগে কামড় দিয়েছিল। বাচ্চাদের ধারালো দাঁত কত সহজে চিহ্নিত হবে না। বলেই সে উচ্চস্বরে হেসে উঠল। বাকি কর্মকর্তারাও হেসে উঠল তার সাথে। মেজর অলিউল্লাহ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে জেনারেল এনামের থুতনির ওই দাগটার দিকে। হাসতে হাসতেই জেনারেল এনাম মেজর অলিউল্লাহর চোখের দিকে তাকায়। দুজনের দৃষ্টিতে দৃষ্টি মিলে যায়। সেই দৃষ্টিতে তৃতীয় এক সরু দার্শনিকের ন্যায় দৃষ্টি আটকে যায়। সহনশীলতার ঊর্ধ্বে থাকা নিম্ন তাপমাত্রার এসির শীতলতায় তখন মানব দেহে জমে যাওয়ার উপক্রম।
মেঝে যেন এক টুকরো বরফখণ্ড। ট্রাউজার স্থানচ্যুত হয়ে পায়ের শুভ্র ফ্যাকাশে ত্বক লাল হয়ে উঠেছে অস্বাভাবিক তাপমাত্রার কারণে। তবুও মেয়েটি নিশ্চল, নিশার অনুভূতিহীন। দেয়ালের এক কোণায় বসে আছে নীরবে নিভৃতে। বিচ্ছেদের ভয়ে মেয়েটার অভ্যন্তরে তখন উত্তপ্ত, ঠিক অগ্নিশিখার ন্যায়। সেই উত্তপ্ততার কাছে হার মানে বাহ্যিক এই অসহনীয় শীতলতা। দর্পণ ঠিক বলে, মেয়েটির ত্বক মাখনের মতো। মেয়েটার সৌন্দর্যের বর্ণনা সে দিতে পারে না। সেই অবর্ণনীয় সৌন্দর্যের আজ প্রতিকূলতার বিরূপ প্রভাব স্পষ্ট। মেয়েটার শরীর রক্তশূন্য হয়ে উঠল। অন্ধকার ঘরের এক কোণায় যেন একগুচ্ছ বরফকুচি জড়সড় হয়ে আছে। বাবা নামক সুপারম্যানের যত্নে গড়া মেয়েটার দেহের উপর আজ এত অনাদর কেন? চঞ্চল অশ্রুসুক্ত চোখ দুটো ফোনের স্ক্রিনে নিবদ্ধ। চোখের চঞ্চলতায় ভেতরকার অস্থিরতা স্পষ্ট। লম্বা চিকন আঙ্গুলগুলো আবারও চালায়, আবারও বলতে ঠিক কতবার। বড় ভাই নামকরণ করা নাম্বারটিতে নিচে ২৬ বার লেখা। রিং হচ্ছে, তবু রিসিভ হচ্ছে না। হচ্ছে না নাকি করছে না, এমন প্রশ্ন অযথাই উকি দেয় মেয়েটার মনে। মেয়েটার মাথা কাজ করে না। প্রচুর মানসিক চাপ অনুভব করতে শুরু করে সে। একটা সময় আর পারল না। দু হাতে মাথা আঁকড়ে শব্দ করেই কেঁদে উঠল। মেয়ের হাতে বাবা বিষ তুলে দেয়। একটা মেয়ের জন্য এর থেকে অভিশপ্ত মুহূর্ত আর কিছুই হতে পারে না। সর্বদা জঞ্জাটহীন জীবনটাতে আচমকাই শক্তিশালী লহরীর ন্যায় আছড়ে পড়া এই কঠোর পরিস্থিতি মেয়েটার ক্ষীণ সহনশীলতা ভঙ্গ করে দিল। চলমান একটা ঘটনা এগুলো সহ্য করতে পারছে না সিয়াসা। তার জীবনটা তো এমন ছিল না। ফ্রাস্ট্রেশন, দুশ্চিন্তা, ভয়, বিচ্ছেদ, এই শব্দগুলো তো কখনোই তার জীবনে ছিল না। তবে কেন হঠাৎ ছুঁয়ে যাচ্ছে তাকে এগুলো? একটু দিশা খুঁজে পাওয়ার লোভে আবারও ফোন লাগায় নাম্বারটিতে। একমাত্র এই লোকটাই তো পারে তার হাসি ফিরিয়ে দিতে। সে তো বলেছে সে সব ঠিক করে দিবে, তার মানে নিশ্চয়ই দিবে। আকাশসম ভরসারা প্রাণ ফিরে পেল যখন ফোনটি রিসিভ হলো। কানারত মুখশ্রীতে হাসি ফুটে উঠল। সিয়াসার কম্পিত হাতে তাড়াতাড়ি করে চোখের পানি মুছতে লাগলো। লোকটাকে বললেই সে সব ঠিক করে দিবে। বাচ্চাদের মতো মনে মনে এতটুকু আওড়াতে লাগলো। ওপাশ থেকে কোনো শব্দ আসার আগে প্রচণ্ড অধিকার বোধ নিয়ে সিয়াসা তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ে দিল লোকটির উদ্দেশ্যে। আপনি পাপার সাথে কথা কেন বলছেন না দর্পণ? নমনীয় কণ্ঠের কোনো জবাবের আশায় থাকলেও তাকে পুরোপুরি আশাহত করে লোকটি গম্ভীর গলায় বলল। I'm calling you later. অলসতার সহিত মেঝেতে ছেড়ে রাখা দেহটি খানিক নড়ে চড়ে উঠল। দেহ জুড়ে অবাকের রেশ। লোকটি কি বুঝতে পারছে না সে কি অবস্থায় আছে? কই, আগে তো তার গলা সুর শুনেই বুঝে ফেলতো তার অস্বাভাবিকতা। শেষ আর কান্নার ফের উপচে বেরিয়ে আসতে চাইল। ঠোঁট কামড়ে কান্না আটকায় সে। আপনি কি বুঝতে পারছেন আমি কি পরিস্থিতিতে আছি? আর কত দর্পণ, আমি ঠিক আর কতবার আপনাকে এই একটা কথা বলে যাব? বলতে বলতে আজ আমার এমন পর্যায়ে এসেছি আমি যেখানে আমার চুজিং এর অপশন দেওয়া হচ্ছে, যেটা আমি কখনোই পারবো না। তবু আপনি নির্লিপ্ত। আপনার এত নির্লিপ্ততা আমার সহ্য হচ্ছে না দর্পণ। কামরা ভর্তি সেনা কর্মকর্তারা মাঝে মধ্যে দৃষ্টি চুরি করে কোনা চোখে তাকাচ্ছে চোয়াল শক্ত করে 3 আঙ্গুলে কানে ফোন চেপে ধরা লোকটির দিকে। দৃষ্টি একদম ক্রস করে দাঁড়িয়ে থাকা দুটো ফ্ল্যাগের দিকে। দর্পণের চেয়ারের ঠিক পাশেই দাঁড়িয়ে থাকা সুবেদার ঠোঁট চেপে হাসি আটকায়। কেননা দৃষ্টির প্রখরতায় থাকা কাঠিন্যতায় মনে হচ্ছে একটু পরেই ফ্ল্যাগ দুটোতে আগুন ধরে যাবে। একটু পরেই ফ্ল্যাগ দুটোতে আগুন ধরে যাবে, যেমন হলিউড অ্যানিমেশনগুলোতে আগুন জ্বলে ওঠে। লোকটা গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে, তাও আবার এইভাবে। অনেকক্ষণ ধরে স্যারের ফোন বাজছে, সে দেখেছে। বেশি ওটা পরিচিত মুখটিকে দেখে নিশ্চিত হয়েছে। কিন্তু চিন্তায় বিষয় হলো এই লোক এত মাস ধরে গার্লফ্রেন্ডকে পালছে কিভাবে? যেখানে মেয়েরা বাবু সোনা জান না বললে পরের দিন সকালে ব্রেকআপ করে পালায়, সেখানে এই লোক তো বড়ই কঠোর। এইতে তো মুখ নিয়ে প্রেম করে বেড়াচ্ছে, তাও আবার সাইফ চৌধুরী মেয়ের সাথে। একদিক থেকে উচিত শিক্ষা হয়েছে ওই ডাকাতিনীর। সে ঠিক জানতো ওই বেয়াদব ডাক্তারের কপালে একটা সফট সুইট হ্যান্ডসাম স্বামী কোনোদিন জুটবে না। মেজর অলিউল্লাহ দেখা করা থেকে না করে দিয়েছে। তার সময় নেই এখন দেখা করার। উপর মহল থেকে চাপ, কোর্টের নির্দেশ, তার উপর মেজর অলিউল্লাহর পিছু হেঁটে যাওয়া। বিক্ষিপ্ত দর্পণের মস্তিষ্ক, তারপর মেয়েটার এই কান্নারত কণ্ঠে একের পর এক প্রশ্ন তার মস্তিষ্কে জ্বলন্ত আগুনে ঘি ঢালার ন্যায় কাজ করলো। তবুও যথাসাধ্য নিজেকে সামলে নেয়ার প্রয়াস চালায়। ফের গম্ভীর গলায় বলল। ব্যস্ত আছি, পরে কথা বলি। মেয়েটি চাপা কান্না উপচে বেরিয়ে আসলো। ধিমি কণ্ঠে বলল। আপনার মধ্যে বিন্দু মাত্র উদ্বিগ্নতা দেখা যাচ্ছে না দর্পণ। পাপা বিয়ে ঠিক করেছে আমার, আর আমি এখনো আপনাকে অনুরোধ করে যাচ্ছি তার সাথে দেখা করার জন্য। আমি ভুল। আপনি হয়তো কখনোই সিরিয়াস ছিলেন না আমাদের সম্পর্ক নিয়ে, তাই
এতটা অবহেলা, এতটা উপেক্ষা। আর আমি এইদিকে স্বপ্নের সাগরে হাবুডুবু খাচ্ছি। দিনের পর দিন পাপার সাথে লড়াই করছি ভালোবাসা টিকিয়ে রাখার জন্যে, যেখানে দ্বিতীয়জন একদম নির্লিপ্ত। একার কন্ট্রিবিউশনে কখনো কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না। আপনি হয়তো কখনো আমায় অনুভবই করেননি, করলে আজ আমার এই পরিস্থিতিতে আপনার মাঝে এত নির্লিপ্ততা বিরাজ করতো না।